ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে যে শেখ হাসিনার জন্য বাংলাদেশের যে গণতন্ত্রের যে নতুন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুইটি দলই স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর নাম নেয়া একেবারেই বাংলাদেশে এখন নিষিদ্ধ, জয় বাংলা একেবারেই নিষিদ্ধ। আমাদের শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর ডক্টর ইউনূসের তথাকথিত ইন্টারিম সরকারের সময় আওয়ামী লীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু ৭১ এসবগুলো নিয়ে কথা বললে তাদের জেল হবে। অতএব এই অবস্থাটা আসলে গণমাধ্যমের মুক্ত চিন্তার, মুক্ত তথ্য প্রবাহের আমি মনে করি সর্বোচ্চ বাধা। এবং বাংলাদেশ আসলেই ১৫২ নয়, আমার মনে হচ্ছে বাংলাদেশের নিচে আর কেউ নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশে প্রকৃতভাবে বাংলাদেশের যে মানুষের তথ্য আমাদের প্রয়োজন, যে সকল সংবাদগুলো প্রচার করা প্রয়োজন, যে সকল তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, সে সকল কোনো তথ্যই কোনো সংবাদকর্মী প্রকাশ করতে পারছে না। আর মালিকরা, আপনারা দেখলেন যে তারেক জিয়ার সাথে বর্তমান মালিক এবং সম্পাদকেরা কিভাবে নতজান হয়ে ওনার সাথে দেখা করলেন, কিন্তু একবারও তারা বললেন না যে সাংবাদিকতা জার্নালিজম ইজ নট এ ক্রাইম। অতএব আমাদের যে সকল কলিগেরা এখনো বন্দী আছে তাদেরকে বিচারের ব্যবস্থা করেন, তাদেরকে কোর্টে আনেন, এবং তারা যদি আসলেই হত্যার সাথে যুক্ত হয়ে থাকে তাহলে তাদেরকে সেই বিচারটা করেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূসের সরকার যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে এখনো পর্যন্ত বিচার করা হচ্ছে না, এমনকি তাদেরকে বেল দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতএব বাংলাদেশের অবস্থাটা আসলে আমি সেই তথ্য যেটা আপনি দিলেন সেটার সাথে আমি বলবো, হ্যাঁ অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রভাবশালী দেশের তথ্য, অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু আমরা প্রতিদিন সংবাদকর্মীরা যারা বাংলাদেশের সাথে বাংলাদেশ বিষয়ে বিশ্লেষণ করি, আমরা জানি অবস্থানটা আরো খারাপ। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যমের সকল শ্রেণীর, আমি বলবো কর্মীরা, সেই সময়কার সরকারের রোষানলে পরেও তারা কিন্তু সেই সরকারের সমালোচনা করেছেন। বিভিন্ন জায়গায় যে ধরনের দুর্নীতি হয়েছে, এমনকি রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানের দুর্নীতির কথা লিখেছেন। অনেকে ভয়ে ভীতিতে ছিলেন, কেউ কেউ হয়তো স্থানীয় লিডারদের আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু উপর থেকে যে সেন্ট্রাল কমান্ড, একটা রাষ্ট্র পরিচালনার, তাদের থেকে সরাসরি যে তাকে ধরে নিয়ে আসো, জেলে পুরে রাখো কারণ সে সাংবাদিক এবং সে হত্যাকারী, এরকম ঘটনা আমি অন্তত পক্ষে জানি না। তবে নির্ভেজাল তো হবে না, আমেরিকাতেও নির্ভেজাল কিছু নেই, সমস্ত জায়গায় এটা হবে। এখন দুর্নীতির কথা যেটা বলছেন মির্জা ফখরুল, আমরা এই সরকারের কে আসলে পরীক্ষা নিরীক্ষা করছি না, আমরা দেখছি, সময় দিচ্ছি যে সরকার আসলে কোন দিকে যাচ্ছেন। যদিও আমরা হতাশ হচ্ছি বর্তমান তারেক সরকার কোন দিকে পা বাড়াচ্ছেন। আমাদের সংবাদকর্মীদের একটি বিশেষ ধারণা ছিল, আশা ছিল, সেটা কি যে ডক্টর ইউনূসের সরকার তো বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো সরকার নয়, এবং সেই সরকার 18 মাসে যে কাজগুলো করেছেন সেটা নিয়ে ওই বর্তমান সরকার যেটা নির্বাচিত, আমি রিপিট করি, 209 জন এমপি, বিএনপির নির্বাচিত এমপি, এবং তাদের জোট হিসাবে বোধহয় 214 জন or something like that, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান যে সরকার যে কয় মাস দেশ চালাচ্ছেন, তাহলে কি তারা এই 3 মাসের, মির্জা ফখরুলকে এই 3 মাসের কথা বলছেন? অবশ্যই উনি 3 মাসের কথা বলছেন। কোনই রাজনৈতিক সরকার এসে তার যেদিকে তাকাই সেদিকে এই দুর্নীতি, এটা তারা দুর্নীতি করলেও বলে না, এটা পশ্চিমেও বলে না, পূর্বেও বলে না, বাংলাদেশেও তো বলেই না। সেই অর্থে উনি যে দিকে তাকাচ্ছেন, আমরা চলুন একটু দেখে আসি গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা জানি গণস্বাস্থ্য কেন্দ্র কিভাবে, আমরা তখনও জানতাম, তখনও দেখলাম
আমরা সেই ভিডিওগুলো, কারণ এই যে সাংবাদিকতার কথা যেটা বিশ্লেষণ, আমি খুব মনোযোগ দিয়ে একদম এই লেকচারটা মানে এই শুনছিলাম যে সাংবাদিকতার বিষয়টা উনি যেভাবে তুলে ধরলেন, যে সাংবাদিক বলতে আমরা শুধু ওই নামি দামি সাংবাদিক, প্রতিটি ব্যক্তি বর্তমান সমাজের একটি সাংবাদিক, কারণ সামাজিক মাধ্যমে সে তুলে ধরতে পারে। দেখুন ডক্টর ইউনূস, আমি বারবার ডক্টর বলি, কেউ মাইন্ড করবেন না, এই ডক্টর ইউনূসের সকল সময়ে সাংবাদিকদেররা তো কোনো কাজই করতে পারেনি, কারণ তাদের মালিকানা চেঞ্জ, দখলদারিত্ব, জেলে পড়ে রাখা, এই সকল। সেখানেও আমি যে উদাহরণটা বলছি সেটাতেই থাকি, গণস্বাস্থ্য কেন্দ্রে যে অনিয়ম একজন উপদেষ্টা করলেন, মব সৃষ্টি করে দখল নিলেন, সেটা কিন্তু গণমাধ্যম কর্মী না, একজন সাংবাদিক, সে ভিডিও করেছে, সে দেখিয়েছে, যে আমাদের কাছে সেটা আছে। অতএব আমরা সেই অর্থে বলতে পারি যে দুর্নীতির যে উৎসব চলল 18 মাস, কারণ একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা হলো এরকম, আপনার ক্ষমতার উৎস কোথায়? ক্ষমতার উৎস যদি হয় জনগণ, তাহলে আপনার লিমিট আছে। আপনি ভাববেন আমার তো জনগণের কাছে দায়বদ্ধতা আছে, আমি তো ফিরে যেতে হবে, আমার ভোটাররা, আমার সাপোর্টাররা তো জিজ্ঞেস করবে আবার এইরকম ভবিষ্যতে। কিন্তু আপনার উৎস, ক্ষমতার উৎস যদি জনগণ না হয়, ইউনূস সরাসরি বলছেন আমাকে ক্ষমতায় বসিয়েছেন, আমাকে নিয়োগ দিয়েছেন, আমাকে নিয়োগ করতাম ওই 4-5 দস্যু দেরকে উনি দেখিয়ে বললেন যে এরাই আমার নিয়োগকর্তা, যদি উনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। নো, সাধারণ ছাত্ররা যে আন্দোলনে, একটা বিষয় আমাদের যারা আমাদেরকে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জন্য বলি, আমি যেটা আমি ছাত্র রাজনীতি করা মানুষ, রাজপথের মানুষ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে মিছিল নিয়ে এরশাদের বিরুদ্ধে মিছিল করা মানুষ। আমরা যেটা দেখতাম যে আমরা মিছিল করতাম সরকার পরিবর্তনের বা সরকারের বিরুদ্ধে, সরকার যে অন্যায়গুলো করছে সেটার জন্য। আমরা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য রাজপথে কখনো কোনো ছাত্ররা নামে নাই, কারণ তাদের কথাই ছিল যে, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, সংগ্রাম পরিষদ বলুন আর সমন্বিত প্রচেষ্টা বলুন, ঢাকা ইউনিভার্সিটিতে কখনো শিবিরকে ঢুকতে দেওয়া হবে না, এটা একটা বিষয় ছিল সমস্ত রাজনৈতিক দলের। কিন্তু এই সকল সমস্ত কিছু ভেঙে দিল কে? ডক্টর ইউনূস, কারণ ওনার উৎস জনগণ নয়। অতএব উনি ওনার পরিচিত মানুষগুলো, আমি বলবো গ্রামীণ ব্যাংকের মানুষগুলোকে, যে সকলদেরকে নিয়ে উনি বিশ্বে লুটপাট চালাচ্ছেন, শব্দটা কিন্তু লুটপাট, কারণ ওনার এই ব্যাংকিং সিস্টেম ইতিমধ্যে পৃথিবীতে প্রায় প্রতিটি দেশেই বলা হচ্ছে যে এখানে তো মুক্ত হওয়ার কিছু নেই, এখানে গরিব নিধনের, গরিব চলে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ওনার যে সুদের যে বিরাট অংশ, তাতে করে বাংলাদেশ সহ আফ্রিকার বহু দেশে বহু মানুষ আত্মহত্যা করছে। অতএব ওনার উৎস যেহেতু জনগণ ছিল না, অতএব ওনারা সরাসরি লুটপাট করেছেন, সরাসরি দুর্নীতি করেছেন। শব্দটা দুর্নীতিটা আমার কাছে মনে হচ্ছে এই টার্মটা খুব সহজ হয়ে পড়ছে ওই 18 মাসের জন্য। ওনারা মানুষ হত্যা করেছেন, ওনারা বিচার বিভাগে মব সৃষ্টি করেছেন, এমনকি ওনারা নিজেরা মব সৃষ্টি করে ডাকাতি করে রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনগণ যখন প্রতিহত করেছে, তখন তারা আবার সরকারের পক্ষ থেকে পুলিশ এবং আর্মি পাঠিয়ে সেই সকল মানুষ যারা ডাকাতদেরকে প্রতিহত করেছে তাদেরকে জেলে নিয়েছেন। অতএব এই 18 মাসের যে দুর্নীতি, এটা দুর্নীতি নয়, এটা হলো বাংলাদেশকে যেরকম একটি মৃত দেহ, মৃত কোনো মাংসপিণ্ড বা কোনো কিছু মৃত আপনি যদি বাইরে ফেলে রাখুন, যেখানে তারপরে দেখবেন চতুর্দিকের শুধু পিঁপড়া নয়, এটা বহু, আমরা যেসবগুলো দেখতে পাইনি সেরকম এটা খাবার হিসাবে তারা চতুর্দিকে একদম ঘিরে ধরে। এই 18 মাসে আপনি চিন্তা করতে পারেন, গণস্বাস্থ্য কেন্দ্র, এই যে সরকার জগদ্দল পাথরের নিয়ে বসেছিল আমাদের ঘাড়ে, বাংলাদেশের ঘাড়ে, এখনো তারা কন্টিনিউ করছে। আসলে আমি এটা নিয়ে একটু বলবো, এই কথাই বলবো যে, কিন্তু এটা শেষ করিনি, সেই সরকারের একজন উপদেষ্টা, যেই উপদেষ্টা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার, যদিও উনি একজন এনজিও কর্মী,
একটা এনজিও কর্মী বা এনজিওর কাজ নয়, পৃথিবীর কোনো দেশের কোনো এনজিওর কাজ নয় রাজনৈতিক সরকারের বিরোধিতা করা। তারা তাদের প্রজেক্ট থাকে, আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করব, মানবাধিকার নিয়ে কাজ করব, চক্ষু বিশেষজ্ঞ নিয়ে কাজ করব, শিশুদের নিয়ে কাজ করবো, বহু কিছু করব। কিন্তু ওনার প্রজেক্টটা কি ছিল? শেখ হাসিনার দুর্ভাগ্য আমি বলবো, বাংলাদেশকে বিশ্ব দরবারে উনি বসালেন, আণবিক শক্তির যে ক্লাব যেখান থেকে সেইখানে বাংলাদেশকে পৌঁছে দিলেন, যেটা পৃথিবীতে সব দেশের ইচ্ছা থাকলেও উপায় নেই, সেই সদিচ্ছা উনি করলেন। এবং আমি যখন গত ভয়েসের পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগে একটা লিস্ট প্রকাশ করলাম শেখ হাসিনা সরকারের উন্নয়ন, চতুর্দিক দিয়ে মানুষ পাঠাচ্ছে আরো একটা বড় লিস্ট, ভাই ওইটার মধ্যে এটা মিস গেছে, ওইটা মিস গেছে, এটা করেছেন ওইটা, তখন আমি ভাবি যে আসলে তো লিস্ট করা উচিত শেখ হাসিনা সরকার কি করেননি, সেটা ছোট লিস্ট হবে। হ্যাঁ, এই যে অব্যবস্থা, এইটাই বলছেন মির্জা সাহেব। মির্জা সাহেবের কথাটা দেখুন, মির্জা সাহেবকে আমি এটা বোধ হয় আমি একটু দুঃসাহস নিয়ে এটা বলি। দুঃসাহসের অর্থ হলো আমি ওনাকে অভিযুক্ত করছি না, আমি দেখতে পাচ্ছি উনি মানসিকভাবে একটু স্থিরতা ওনার মাঝে নেই। আমি বলছি না উনি মানসিক অসুস্থ, কারণ উনি একটি বিরাট মন্ত্রণালয় পরিচালনা করছেন যেটা দুর্নীতির আখড়া। এখন উনি দুর্নীতি করুক আর না করুক, উনি কি দেখলে বলতে চাচ্ছেন গত 18 মাসে ওইখানে কি দুর্নীতি হয়েছে? তারপর উনি আবার বলছেন এক সময় যে আমি করতে চাই, রাজনীতি থেকে অবসর নিতে চাই। তাহলে উনার এই যে অস্বাভাবিকতা, এই যে গ্রাফ উঠা নামা, এবং আজকে বলছেন যে দুর্নীতি, এই সমস্ত কিছু আমার মনে হচ্ছে উনি কি হতাশ? উনি কি এটা ভাবছেন যে আমরা, কারণ এই যে একটু আগে বললাম যে আমি এই কথাটা বলতে চাই, সেখানে আমি বলি কেন জানি মনে হচ্ছে 209 সিট নিয়েও রাজনৈতিক শক্তি যেন বিএনপির কাছে আসেনি। কেন জানি তাদের মনে হচ্ছে না যে আমরা উৎসব মুখর পরিবেশে দেশ পরিচালনা করব, কারণ জনগণ আমাদেরকে 209টি ম্যান্ডেট দিয়েছে, নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে। কেন জানি ওই আনন্দটুকু, রাজনৈতিক সরকারের যে স্পিরিট, যে শক্তি, যে সাহস, যে আমাদেরকে জনগণ বসিয়েছে, আমরা প্রত্যেকটা মানুষের প্রতিনিধি যে আনন্দ চিত্তে কাজটুকু করবে সেটা করতে পারছে না। আমি এটাকে মনে করি যে একটা হতাশা, একটা চরম হতাশা ওনাদের ভিতরে বিরাজ করছে। উদাহরণস্বরূপ এটাও বলে রাখি যে না হলে এখনো পর্যন্ত জলপাই রঙের বাহিনী কেন মাঠে থাকবে? বাংলাদেশে কি মার্শাল ল চলছে? নির্বাচিত সরকার। বাংলাদেশের পৃথিবীর কোন সব দেশেই দেশের মারাত্মক বিপদে, ইন্টারনাল ইনসাইড দেশে যদি মারাত্মক বিপদ হয়, তাহলে তাদের সেনাবাহিনী ফোর্সকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য মাঠে নামায়, গুলি করার জন্য নয়। কারণ একটি সেনাবাহিনীর গুলি করার একমাত্র বিষয়টা হলো বহিঃশত্রুর আক্রমণ হলে বহিঃশত্রুকে গুলি করবে, নিজের মানুষকে তো গুলি করবে না। তাহলে এইটা এত বছর ধরে, প্রায় 2 বছর ধরে কেন? ফখরুল সাহেব কি সেই কথা বলছেন? যারা যে দুর্নীতি করে গেল, দেশটাকে একেবারেই যে রসাতলে বসিয়ে গেল, সেই সবগুলো কি ওনারা ওভারকাম করতে পারবেন? না হলে ওভারকাম যেহেতু করতে পারছেন না, ওনার ধারণা উনি কি ভয় পাচ্ছেন যে আমাদেরকে এমন একটি জায়গায় বসিয়ে দিয়ে এখনো তারাই ক্ষমতা চালাচ্ছে? আমি সরাসরি বলতে চাই না যে বিষয়গুলো আমরা প্রতিদিন এখন দেখতে পাচ্ছি যে দেশ আসলে কি তারেক জিয়া চালাচ্ছে না অন্য কোনো জায়গা থেকে চালাচ্ছে। দেশের বর্তমান সরকারকে কেন অন্য দেশের রাষ্ট্রদূত নির্দেশনা দিতে পারে কি করতে হবে কি করতে হবে না, যথেষ্ট নয় কেন বলতে পারে? অতএব ওনাদের হতাশাটা কি এতটুকুই ক্যান্সারের মতন যে যে কোনো সময় যদি ক্রীড়ানকদের নিশারায় দেশ পরিচালনা না করে, না হলে এতগুলো বোয়িং কেনার কি প্রয়োজন? আমি আপনার কাছেই প্রশ্ন করি, বাংলাদেশে টিকা নেই, শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন, এবং সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী একবার বললেন যে শেখ হাসিনা সরকার সহ টিকার ব্যবস্থা করেনি, যেটা আওয়ামী লীগের পক্ষের কোনো মানুষ বলতে হয়নি। সাধারণ সাংবাদিকরা তুলে ধরলেন, না এটা তো হয়নি, পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সেখানে টিকা ছিল, সমস্ত ব্যবস্থা ছিল, এটা তো ইয়ার সময় হয়নি, ডক্টর ইউনূসের সময় হয়নি। উনি আবার কথাটা বলছেন, হ্যাঁ ডক্টর ইউনূসের সময়
এটা হয়নি। অতএব এই ব্যবস্থা না করে প্রায় এই কোম্পানি 35,000 কোটি টাকার অফারকে 45,000 কোটি টাকাতে নিয়ে গেল। জাস্ট এই অফারটা, মানে চিন্তা করেন 10,000 কোটি টাকা ইতিমধ্যেই বাড়িয়ে দিল। এই টাকাগুলো কি রাজনৈতিক সরকারের ডিসিশন? আমি তো মনে করি না। এটাও দুর্নীতি। এটাই বাংলাদেশকে ওই যে বর্গীয় এলো দেশে ওই ব্যবস্থাটা। অতএব বিএনপি কে যদি ঘুরে দাঁড়াতে হয়, এটা আমি দুঃসাহস এটাও তো দেখাই, বিএনপি কে আমি দেখতে পাচ্ছি একটা রুগ্ন, অসুস্থ, এবং তারা ইন্টারনালি খুব অস্বস্তিতে আছেন যে দেশ পরিচালনার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছেন, এটা তথাকথিত আমাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছেন আমাদের কাঁধে বন্দুক রেখে তারা তাদের কাজ করাচ্ছেন। ডক্টর ইউনূস ক্ষমতাসীন, আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতাবান আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, এবং প্রায়শই আমি দেখতে পাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্টলি সরকারের ক্যাবিনেট মেম্বার হিসাবে নয়, একজন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তো উনি এই দুঃসাহস দেখান কেন? কিভাবে দেখান, মানে কিভাবে করছেন?